নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন একটি দিনে আবার নতুন একটি হাসির গল্প নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে লেখক হীরেন চট্টোপাধ্যায়ের লেখা যে মজার হাসির গল্পটি পাঠ করে শোনাবো, গল্পটির নাম গগনদার কেরামতি। দারুণ মজার একটি গল্প। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক লেখক হীরেন চট্টোপাধ্যায়ের লেখা গল্প গগনদার কেরামতি। কথাটা বলতেই একেবারে খ্যাঁক খ্যাঁক করে তেড়ে এলো গগনদা। তার মানে ইয়ার্কি পেয়েছিস নাকি আমার সঙ্গে? বললেই হয়ে গেল। বেরোবার সময় এই কথা বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? শোনটে আমতা আমতা করে বলার চেষ্টা করলো। মানে আগে তো ঠিক বুঝতে পারিনি গগনদা, এখন তুমি একটা ব্যবস্থা না করলে। অসম্ভব অসম্ভব। কথাটা দুবার উচ্চারণ করে মাথা ঝাঁকিয়ে বললে গগনদা, কিচ্ছু করার নেই এখন। যে পারো নিজের রিস্কে যাও, আর নইলে ওখানে বসে বসে আঙুল চষো। আমি চললুম, ব্যাস। এতক্ষণ বসিনি, এবার কিন্তু সত্যি বসে পড়লাম আমরা কথা শুনে। হ্যাঁ, ওই প্ল্যাটফর্মের ওপরেই। গগনদা আমাদের সামনেই গটমট করে চলে গেল টিকিট কাউন্টারের দিকে। বলেছে যখন একবার, গগনদার কথা আর নড়চড় হবে না। তার মানে গগনদার ট্রেন চলে যাবার পর ওখানে বসে বসে সত্যিই আমাদের বুড়ো আঙুল চুষতে হবে। আসলে বলার আগে পর্যন্ত বুঝতে পারিনি ব্যাপারটা এরকম হতে পারে। আমাদের গড়ানহাটা স্পোর্টিং ক্লাবের পার্মানেন্ট প্রেসিডেন্ট গগনদা মানেই আমাদের কাছে সব মুশকিল আসান। একটা ভালো ছেলেকে হায়ার করে নিয়ে যেতে হবে, টাকা নেই, গগনদা। ভালো টুর্নামেন্টে নাম দিতে হবে, এন্ট্রি দিচ্ছে না, কাউকে ধরে করে ব্যাপারটা করাতে হবে, গগনদা। দারুণ টিমের এগেনস্টে খেলা, জিতবার কোনো আশা নেই, কিন্তু যা হোক করে জেতাতেই হবে, গগনদা। কাজেই এরকম একটা সামান্য ব্যাপারে গগনদা পিছিয়ে যাবে এটা ভাবাই যায় না। অবশ্য উপায় থাকলে গগনদা কখনোই আমাদের নিরাশ করতো না, এটাও ঠিক। সত্যিই যদি এই বিপদ থেকে উদ্ধার না পাই জীবনে, তাহলে সেটাই হবে গগনদার প্রথম ব্যর্থতা। না, দোষ অবশ্য গগনদাকে দিয়ে লাভ নেই, এটা আমাদেরই দোষ। যদিও খেলার প্রস্তাবটা প্রথম গগনদাই নিয়ে এসেছিল। এদিককার সমস্ত টুর্নামেন্ট ওভার, শুধু প্র্যাকটিস চালাবার জন্যে 1.5 হাতি গোলপোস্ট করে খালি গা আর জামা পরা দুটো টিম ঘণ্টা দেড়েক মাঠে দৌড়াদৌড়ি করি। এই সময় গগনদা এসে বললে, একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবি শোনটে? এইসব কথা বলতে হলে সাধারণত শোনটেকেই বলে গগনদা। আমরাও কোনো ব্যাপারে সুযোগ সুবিধে নেবার জন্যে ওই শোনটেকেই এগিয়ে দিই। শোনটে বললে, কোথায় যেতে হবে গগনদা? নর্থে? নর্থ কোথায় রে বেটা? খ্যাঁক খ্যাঁক করে হাসতে হাসতে বলেছিল গগনদা। পাড়াগা বলতে পারিস? দুষ। ভোটকা মানে আমাদের সেরা স্ট্রাইকার কথাটা উড়িয়ে দিয়ে বলেছিল, পাড়াগায় ফুটবল খেলতে যাব। কি যে বলো না গগনদা। বলটল থাকবে তো, নাকি বাতাবি লেবু দিয়ে খেলা হবে? ক্লাবের সবচেয়ে ফিচেল মেম্বার গোবিন্দ টিপ্পনি কেটেছিল। থাক থাক, মেলা বকিস না। মুখ ভেঙচে বলে উঠেছিল গগনদা। রীতিমতো ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, যা তা ব্যাপার নয়। বড় বড় টিমকে ঘোল খাইয়ে দিতে পারে। গোলে হারবি সেইটা শুধু ভাব। তো আর মানে? আমাদের গোলকিপার বেটুয়া বলেছিল, হারার জন্য শুধু শুধু যাবই বা কেন আমরা ওখানে? চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্যে। ভুরু দুটো ওপরে তুলে আর চোখে একবার চেয়েছিল গগনদা। বলেছিল, জিততে হবে না, হেরে যদি না ফিরিস
তাহলেই হাফ প্লেট চিলি চিকেন দিয়ে জটা পারিস তন্দুরি। কথা শুনে নিজেদের অজান্তেই জিভগুলো কেমন সরস হয়ে উঠেছিল। ডিফেন্সের রকেট বলেছিল, আমরা রাজি গগনদা, কবে যাচ্ছি তাই বলো। পথে আয়। জাঁকিয়ে বসেছিল গগনদা, বলেছিল, খেলা আমি ঠিক করেই এসেছি, তোরা রাজি হবি সে তো জানতামই। পরশু খেলা, 1টার সময় হাওড়া স্টেশনে আসিস, 40 মিনিট মতো লাগবে। একটা কথা স্পষ্টাস্পষ্টি বলে রাখছি, খাওয়া দাওয়ার ভার সব আমার, ট্রেনের ঝালমুড়ি থেকে মাংস রুটি অবধি। অবশ্যই যদি না হারিস, কিন্তু যাতায়াত ভাড়া তোদের, টিকিটটা তোদের নিজেদেরই কাটতে হবে, হিজ ইজ হুজুস। মেনে নিয়েছিলাম আমরা, কারণ হারা জেতার ব্যাপারটা কথার কথা, ওটা আমাদের টেম্পো তুলবার জন্য বলেছে গগনদা। কিন্তু হারি আর জিতি, খাওয়াটা যে আমাদের বাঁধা, এ কথা আমরা জানতাম। মাঠে নেমেই বুঝতে পেরেছিলাম কপালে আজ দুঃখ আছে। প্রথম 5 মিনিট বলে পাই ছোঁয়াতে পারলাম না। অসাধারণ বল কন্ট্রোল, কোনো রকম তাড়াহুড়ো নেই, নিজেদের মধ্যেই ছোট ছোট পাসে বল দেওয়া নেওয়া করে খেলল। আমাদের মধ্যে ভোটকার গেম সেন্সটা খুব ভালো। সেই সুযোগ বুঝে একটা ফ্ল্যাগ কিকের সময় বলে দিল, ওদের মতোই সলিড ডিফেন্স নিয়ে খেলতে হবে, অ্যাটাকে যাওয়ার জন্য কোনো মুভমেন্টের দরকার নেই, কেবল কাউন্টার অ্যাটাকের সুযোগ কখন পাওয়া যায় তার অপেক্ষায় থাকতে হবে। খেলা সেই মতোই হচ্ছিল। সেকেন্ড হাফের 20-25 মিনিট পর্যন্ত ওইভাবেই আটকে রেখেছিলাম ওদের। তারপরই হয়ে গেল সেই মিরাকেলটা। দারুণ সুন্দর একটা মুভে আমাদের ডিফেন্সকে বোকা বানিয়ে গোলে প্রায় ঢুকিয়ে দিয়েছিল ওরা বল। বেটুয়া যেখানে ঝাঁপ মেরেছিল তার অন্তত 4 হাত দূর দিয়ে বলটা গোলার মতো ছুটে গিয়ে ক্রসবারে লাগলো। খুব জোর ছিল বলেই মাঠের বেশ খানিকটা ভেতরে রিবাউন্ড করে এলো বলটা, আর পড়বি তো বল একেবারে ভোটকার পায়ে। কি যে ভর করলো ভোটকাকে সেই মুহূর্তে জানি না। এমনিতে বল নিয়ে ছোটা ওর খুবই ভালো, কিন্তু আজ যা করলো সেটা অভাবনীয়। ওদের কথা কি বলবো, আমরাই হক চকিয়ে গিয়েছিলাম। সম্বিত ফিরল রেফারির লম্বা হুইসেলে, তখন আমাদের মতোই সমস্ত মাঠ নির্বাক। তার পরের সময়টা আমাদের 11 জনের ওপর যে কি ধকল গেল সেটা না বলাই ভালো। ফাইনাল হুইসেলের পর বুঝতে পারলাম সেই অসম্ভব ব্যাপারটা সম্ভব হয়েছে। ড্র নয়, খেলাটায় আমরা জিতেছি। খেলার মাঠে যে উচ্ছ্বাসটা দেখানো সম্ভব হয়নি সেটা শুরু হয়ে গেল ওদের এরিয়া পেরিয়ে এসে। ভোটকাকে নিয়ে কয়েক প্রস্থ নাচানাচি করে সামনে ভালো একটা পাঞ্জাবি রেস্টুরেন্ট পেয়ে আমরা ধরে বসলাম গগনদাকে। এখানেই হয়ে যাক চ্যালেঞ্জের খাওয়াটা। হেরে ওদের মন মেজাজ খারাপ থাকার জন্যেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, টিফিনটা মোটেই সুবিধের হয়নি। সুতরাং গগনদাও রাজি হয়ে গেল। খাইয়ে এলো গগনদা, খাওয়াতে যেমন ভালোবাসে খেতেও তাই। কাজেই মাংস রুটিতে ব্যাপারটা শেষ হলো না, তার সঙ্গে স্পেশাল কাবাবের ডিশ এলো একটা। তারপরও যখন শোন্টে 4 টাকা দামের বিশাল রাজভোগের দিকে আঙুল বাড়াচ্ছে, গগনদা মানিব্যাগ খুলে তার ভেতরটা টুক করে একবার দেখে নিয়ে বলল, চালাও রাজভোগ, এক নেহি দো করকে। এরপরে যখন আবার শোন্টের বায়না মতো একটা করে কোয়ালিটি দিয়ে শেষ করতে হলো, তখন বাধ্য হয়েই নিজেদের পকেট থেকে টাকাটা সিকিটা বেরিয়ে গেল, আর তার ফলেই এই বিপত্তি। স্টেশন পর্যন্ত এসেছিলাম তো মহা হইচই করতে করতেই, কিন্তু কাউন্টারের সামনে পৌঁছে টিকিট করতে গিয়েই ব্যাপারটা খেয়াল হলো, পকেটে তো আর বিশেষ কিছু নেই। বেকার ছেলে সব আমরা, গোনাগুনতি ওই যাতায়াতের ভাড়াটুকুই এনেছিলাম। সঙ্গে গগনদা আছে, ভাবনারও কিছু নেই।
কিন্তু পেল্লায় ভোজের হট্টগোলে আমাদের পকেটেও যে গণ্ডগোল শুরু হয়ে যাবে সেটা তো তখন অত বোঝা যায়নি। শেষ ভরসা ছিল গগনদা, অগতির গতি। এতদিন যাবতীয় ঝঞ্ঝাট থেকে তুড়ি মেরে আমাদের পার করে দিয়েছে। শেষকালে এসে যে এইভাবে তড়ি ডোবাবে তা কি আমরা ভাবতে পেরেছি? গম্ভীর মুখে কাউন্টার থেকে বেরিয়ে এলো গগনদা। মুখ গম্ভীর হওয়ার কারণ খুব স্পষ্ট। একটা টিকিটই গগনদার হাতে। তার মানে আমাদের টিকিট কাটার মতো পয়সা গগনদার কাছে এখন নেই। আর হাতে পয়সা কড়ি না থাকলে যে গগনদার মুখটা বাংলার পাঁচের মতো হয়ে যায় এ কথা কে না জানে। সিগন্যাল দিয়ে দিয়েছে গগনদা। ভোটকা বললে, আমরা কি করব? যা বললুম তাই করবি, প্ল্যাটফর্মে পড়ে থাকবি। ধুত! বেটুয়া ফ্যাকাশে মুখে হাসার চেষ্টা করলো। তাই আবার হয় বুঝি? তাহলে কি হয়? যা করব সব একসঙ্গেই করব। তাহলে ব্যাগ কাঁধে নে, ট্রেন দেখা যাচ্ছে। মানে? সন্তু আমতা আমতা করলো। তুমি তো একটাই টিকিট কাটলে দেখলাম। ঠিকই দেখেছিস। আমাদের টিকিট নেই যে। গগনদা তো আছে। গগনদা বিরক্ত মুখে বললে, বেশি ভাট না বকে চলে আয়। কথা বলার সময় আর ছিল না, ভাবনা চিন্তারও না। সত্যিই তো, গগনদা চলে যাবে আর আমরা বুদ্ধুর মতো স্টেশনে পড়ে থাকবো, এও তো হয় না। একসঙ্গেই যাই, তেমন হলে হাওড়ায় আটকাবে। তা সে অবস্থায় যা করণীয় সে তো গগনদা করবেই। আমরা মিছিমিছি অত ভাবতে যাই কেন? এই সব 7-17 ভাবছি বটে মনে মনে, নিজেরা ফিসফাস করে কথাবার্তাও বলছি দু একটা, কিন্তু সবচেয়ে নির্বিকার মনে হচ্ছে গগনদাকেই। এতগুলো সিট তো আর একসঙ্গে পাওয়া যায় না। কোণের দিকে একটা সিটে জাঁকিয়ে বসে গগনদা বলেছে, খ্যাঁটটা খুব জোর হয়ে গেছে, বুঝেছিস? ছোট্ট করে একটা বিউটি স্লিপ না দিলে মাথাটা খুলবে না। একদম কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করবি না। বলেছে বটে, মাথা খুলবার জন্যে সাধনায় বসেছে, কিন্তু এই 15-20 মিনিটের মধ্যে চোখ খুলবারই কোনো লক্ষণ দেখা যাচ্ছে না গগনদার। সন্তু সাহস করে এগিয়ে গিয়েছিল একটু কাছে, পাশের সিটটা পেয়ে গিয়ে বসেও পড়েছিল, কিন্তু কথা বলতে গিয়েই চক্ষু ছানা বড়া। ডাকবে কাকে? গগনদার মাথা এলিয়ে পড়েছে পাশে, আর মৃদুমন্দ আওয়াজ উঠেছে ট্রেনের সঙ্গে তাল মিলিয়ে, ফ্রুত ফো ফ্রুত ফ্রুত ফো ফ্রুত। কথায় আছে, অল্প শোকে কাতর, বৃহৎ শোকে পাথর। হাওড়া থেকে দূরে যখন ছিলাম, গগনদা বড়াভয় দিয়ে ট্রেনে তুলেছিল, তখন আশঙ্কায় ছটফট করছিলাম। এখন ট্রেন হাওড়ায় ঢুকবো ঢুকবো করছে। গগনদার নাসিকা সমানে যখন ব্যঙ্গ করে চলেছে আমাদের, তখন আর চিন্তা করে লাভ কি? আমরাও ভাবনা চিন্তা ছেড়ে মুখে সিনেমার গানের কলি ভাঁজতে লাগলাম। বেটুয়া শুধু সন্তর্পণে গিয়ে গগনদার সুখনিদ্রা ভাঙিয়ে জানিয়ে এলো ট্রেন হাওড়া স্টেশনে ঢুকছে। সোজা হয়ে বসলো বটে গগনদা, রুমাল বার করে ঘাড় গলা মুখ মুছে নিল, কিন্তু পৃথিবীতে মুখ পরিষ্কার করা ছাড়া অন্য কোনো রকম সমস্যা যে আছে সে কথা গগনদার মুখ দেখে মনে হলো না। কথাবার্তাও বিশেষ বলছিল না গগনদা, কেবল ট্রেন যখন প্ল্যাটফর্মে ঢুকে গেছে তখন বলল, ছাড়া ছাড়া ভাবে যাবি না, আমরা সব লাইন করে বেরোবো একই গেট দিয়ে। আমি আগে গিয়ে দাঁড়াবো গেটে, তারপর তোরা একে একে যাবি। সামনে এগিয়ে যাবি, পেছন ফিরে তাকাবার চেষ্টা করবি না। সাবওয়ে পেরিয়ে দেখা হবে। প্রশ্ন অনেকগুলোই ভিড় করছিল মনের মধ্যে, কিন্তু গগনদার মুখ দেখে সেসব আর বলতে সাহস পেলাম না। ঠিক আছে, গগনদার ভেলকি তো অনেক দেখেছি, দেখাই যাক না নতুন কি খেলা দেখায় গগনদা। এতক্ষণে নীরবতা আর আলস্য গেটের কাছে পৌঁছেই যেন এক মুহূর্তে ভেঙে খান খান হয়ে গেল গগনদার।
বাচ্চা ছেলের মতো গেটের কাছে এগিয়ে গেল 3 লাফে। তারপর চেকারের পাশে দাঁড়িয়ে হৈ হৈ করতে করতে বললে, একদম হুড়োহুড়ি করবি না, লাইন করে একে একে নে, আমি গুনছি। সন্তুই ছিল প্রথমে, আর শেষে একটা এক্সট্রা প্লেয়ার রঞ্জু। সন্তু থেকেই শুরু করেছে গগনদা। 1 2 3 4। এরপর একেবারে শেষে রঞ্জু বেরোবার পর বেশ জোর গলায় 12। বলে একগাল হাসল গগনদা। অবশ্য সে হাসি দেখার জন্যে আমরা কেউ সেখানে দাঁড়িয়েছিলাম না। পায়ের গতি মোটামুটি বাড়িয়ে এগিয়ে যাচ্ছিলাম সামনে, কিন্তু প্রতি মুহূর্তে ভয় করছিল একটা ঝামেলা বাঁধবে। পেছন থেকে চিৎকার চেঁচামেচি শোনা যাবে, একদল লোক ছুটে আসবে আমাদের দিকে। আশ্চর্যের কথা, কিছুই হলো না। সাবওয়ে থেকে সিঁড়ি দিয়ে উঠে দিব্যি আমরা পৌঁছে গেলাম ট্রাম টার্মিনাসে। তখনও ভাবছি গগনদা নির্ঘাত ঝামেলায় পড়েছে। মিনিট 5 দেখে আমাদেরই কেউ যাবে ভেতরে। এই রকম যখন জল্পনা কল্পনা চলছে, আমাদের সবাইকে একেবারে বুদ্ধ বানিয়ে গগনদার চেহারাটা বেরিয়ে এলো সাবওয়ের মুখ থেকে। কি ব্যাপার গগনদা, আমরা তো তোমার জন্য চিন্তায়। নিজেদের চিন্তা কর, বাস ভাড়া আছে নাকি সেটাও আমাকে দিতে হবে? ছাড়ো তো, সন্তু অধৈর্য হয়ে বলল, তুমি বেরুলে কি করে চেকারের হাত এড়িয়ে সেটাই বলো না আগে। কেন বেরোবো না? আমার টিকিট তো ছিল। আর আমরা যে 12 জন তোমার সামনে দিয়ে বেরিয়ে গেল। বাহ, তোদের টিকিট আমি কেন দিতে যাব? আমি বলেছি তোদের টিকিট দেব? মানে? বেটুয়া বললে, তুমি নিজে দাঁড়িয়ে গুনেছ 12 অবধি। আরে সেই কথাই তো বলছিল রে চেকার। গগনদার মুখটা চকচকে হয়ে উঠছিল। বললে, আমি বললুম 12 কেন, 100 পর্যন্ত গুনবো আমি। গেটে দাঁড়িয়ে 1 2 3 বলায় কোনো নিষেধ আছে? নিয়ে চলুন আমায় স্টেশন মাস্টারের কাছে, জিজ্ঞেস করব সত্যি এরকম করে গোনা বারণ আছে কি না। গুনলেই টিকিট দিতে হবে আমাকে। তারপর? প্রথমটা একটু চেঁচামেচি করলে, তারপর মুখ ভেঙচে বললে, যান, এবারকার মতো ছেড়ে দিলাম, আর এরকম করবেন না। ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছিলাম মুখের দিকে। মাথায় একটা টোকা মেরে গগনদা বললে, আরে একটু ভরসা রাখ, বুঝলি? ওয়্যার দেয়ার ইজ গগন, দেয়ার ইজ আ ওয়ে। বাংলাদেশ আমায় চিনল না, এই বড় দুঃখ রয়ে গেল। বলেই এতক্ষণ পরে এই প্রথম একটা দীর্ঘশ্বাস ফেলল গগনদা। কিন্তু আমরা জানি এটা মোটেই দুঃখ নয়, খুশিতে। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি এতটুকুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব।